তোমরা স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। শুভ সকাল, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি পিএইচ 1205 ক্লাসে। তোমরা যেমনটা জানো এখানে আমার পার্টিকুলার্স গুলো দেয়া আছে। ফর এনি কমিউনিকেশন ইউ ক্যান ইউজ দিস থিংস। তোমরা জানো আমরা একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, আর সেজন্য আমি এই পেজটা সবসময় রাখি বরাবরের মতো। আমি আশা করি তোমরা এই প্রিকশনস গুলো ফলো করবা। তোমরা জানো যে আমাদের আজকে ফটো ইলেকট্রিক ইফেক্ট পড়ার কথা, এন্ড উই আর গোইং টু স্টার্ট উইথ দ্যাট ওয়ান। তো তোমরা জানো লেট ইন দি 19th সেঞ্চুরি এই রিগার্ডিং দিস ফেনোমেনা অনেকগুলো এক্সপেরিমেন্ট হয়েছিল, এবং তখন দেখা যাচ্ছে যে যদি সাফিসিয়েন্টলি হাই ফ্রিকোয়েন্সি কোনো মেটালের উপরে পড়ে তাহলে সেখান থেকে ইলেকট্রন লিবারেটেড হয়। তো এই যে ঘটনাটা এইটাকে বলা হয় ফটো ইলেকট্রিক ইফেক্ট। তো তোমরা জানো যে আমরা এখানে একটা স্কেচিং তোমাদেরকে দেখিয়েছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের এইখানে অ্যানোড আছে, এখানে ক্যাথোড আছে। আমরা এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেছি। তো সো দিস ইজ অ্যানোড। তো এই অ্যানোডকে রেডিয়েট করা হচ্ছে উইথ লাইট। তো সেখান থেকে দেখা যাচ্ছে যে এইখান থেকে ইলেকট্রন লিবারেটেড হচ্ছে। তো তোমরা দেখছো যে এইখানে যে আমাদের একটা ইভেকাউটেড গ্লাস টিউব, অনেকে কোয়ার্টজ টিউব ব্যবহার করে, হোয়াট এভার ইট মে বি। তো এইটা তার মানে কি, এই অংশটা কিন্তু ফাঁকা, এই অংশটা ফাঁকা। আর একটা জিনিস খেয়াল করো যে এইখানে আমরা যে ভোল্টেজ অ্যাপ্লাই করেছি তার মানে এইটা কিন্তু নেগেটিভ পোলারিটি। ডান পাশের এইটা হলো আমাদের নেগেটিভ পোলারিটি, এইটা হলো আমাদের পজিটিভ। তাহলে এইখানে ইলেকট্রন লিবারেটেড হচ্ছে আমরা বুঝছি এইভাবে যে যদি এই সারফেসটা রেডিয়েট করা হয় তাহলে দেখা যায় যে এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে, বিকজ এখানে তোমরা দেখছো যে একটা অ্যামিটার আছে। অ্যামিটার উইল নোটিস যে এই কারেন্ট ইজ ফ্লোয়িং থ্রু দিস সার্কিট। এখন দেখো প্রথম কথা হলো যে এইটা হলো আমাদের নেগেটিভ পোলারিটি, এইখানে আমরা এই রেডিয়েট করছি। তো এইখান থেকে আমাদের ইলেকট্রন লিবারেটেড হচ্ছে। তো ইতোমধ্যেই আমি তোমাদেরকে বলেছি এই যে আলো পড়ার ফলে, কোনো সারফেসে আলো পড়ার ফলে সেখান থেকে যদি কি ইলেকট্রন লিবারেটেড হয় তাহলে এই ডিউ টু ফটো, আমরা পরবর্তীতে আরো খানিকটা বলবো, বা ডিউ টু ফোটন আমরা ইতোপূর্বেই ফোটন শব্দটা হয়তো ব্যবহার করেছি। তো তোমরা দেখছো এর জন্য যে আমাদের ইলেকট্রনের ইমিশন বা ইলেকট্রন লিবারেটেড হচ্ছে, সেই ঘটনাকে আমরা বলছি ফটো ইলেকট্রিক ইফেক্ট। তো তোমরা এখানে দেখছো আমরা যেই ভোল্টেজ অ্যাপ্লাই করছি এইটা কিন্তু উল্টো ডিরেকশনে, এটা কিন্তু উল্টো ডিরেকশনে, আমরা কিন্তু ফরওয়ার্ড ডিরেকশনে এখানে কি পটেনশিয়াল অ্যাপ্লাই করিনি, আমরা পটেনশিয়াল অ্যাপ্লাই করেছি কি উল্টো ডিরেকশনে। তো এই জন্য এই পটেনশিয়ালকে আমরা বলি রিটার্ডিং পটেনশিয়াল, এইটাকে বলি আমরা রিটার্ডিং পটেনশিয়াল। আর এই যে ডিউ টু দি ইমিশন অফ ইলেকট্রন for the photon or light or for photo, তো সেই যে কারেন্টটা যেটা কনস্টিটিউট করে সেইটাকে বলি আমরা ফটো কারেন্ট। তো ইতিমধ্যে তোমরা দেখলা যে আমরা কতগুলো জিনিস এখানে বলেছি, যে এই যে আলো পড়লে যে ইলেকট্রন লিবারেটেড হয় সেটাকে বলছি আমরা কি ফটো ইলেকট্রন ইফেক্টটাকে বলছি আমরা ফটো ইলেকট্রিক ইফেক্ট। এখানে যে আমরা রিভার্স ডিরেকশনে যে পটেনশিয়াল অ্যাপ্লাই করেছি সেটাকে বলছি আমরা রিটার্ডিং পটেনশিয়াল। আর এই যে ফেনোমেনার ফলে যেই কারেন্ট কনস্টিটিউট করছে বা যেই কারেন্ট ফ্লো করছে সেটাকে বলছি আমরা ফটো কারেন্ট বা ফটো ইলেকট্রিক কারেন্ট। এখন আমরা আসি যে এই তোমরা অলরেডি দেখলা যে এইখানে আমাদের নেগেটিভ পোলারিটি থাকা সত্ত্বেও কিন্তু এটার মধ্যে দিয়ে কি কারেন্ট ফ্লো করছে। তো এখন কথা হলো যে এই যে ঘটনাটা আমরা প্রত্যক্ষ করলাম সোফার, অ্যাট এ গ্লেন্স মনে হতে পারে যে ইটস সো সিম্পল, এটা ঘটতেই পারে, বিকজ তোমরা জানো যে কি লাইট ওয়ান কাইন্ড অফ এনার্জি, তাই না? লাইট ওয়ান কাইন্ড অফ এনার্জি। তো এনার্জি যদি হয় তাহলে সেখান থেকে ইলেকট্রন লিবারেটেড হচ্ছে বা ইলেকট্রন ইমিশন ঘটছে।
হোয়াট এভার ইট মে বি। তো তার মানে কি ইলেকট্রন আসলে তার মানে ইলেকট্রন ইজ মুভিং, ইট মিনস ইট ইজ সাম সর্ট অফ কাইনেটিক এনার্জি। তো যদি লাইট ওয়ান কাইন্ড অফ এনার্জি হয় আর এই ইলেকট্রনের মোশন সেটা যদি ওয়ান কাইন্ড অফ এনার্জি হয়, তাহলে একটা এনার্জি থেকে আরেকটা এনার্জির কনভার্সন it may readily happen, nothing wrong with that, right? তো এমনিতে মনে হতে পারে ইটস আ সিম্পল ফেনোমেনা, কিন্তু মজার ব্যাপার হলো যে এটা ডিসকভারদের এইটা বেশ পাজল করেছিল। ইট ওয়াজ নট দ্যাট সো সিম্পল, যে যতটা ইজি তোমাদের কাছে মনে হতে পারে বা মনে হয়, ইটস নট দ্যাট সো সিম্পল অ্যান্ড ইজি। বিকজ যদি তুমি এই এক্সপেরিমেন্টাল অ্যাকুরেসির কথা ভাবো, তাহলে ইটস অ্যাবাউট 10 to the -9 সেকেন্ড। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ডু ইউ মিন বাই, মানে হোয়াট ডু আই মিন বাই 10 to the -9 সেকেন্ড? স্যার এটা অনেক সূক্ষ্ম সময় স্যার, ন্যানো সেকেন্ডে চলে গেছে। মানে কত? 1 ন্যানো 9 মানে কত? একের পরে যদি আমি 9টা শূন্য দিই কত হয়? 1 বিলিয়ন। এরপর 7টা শূন্য দিলে 1 কোটি হয়, তাই না? জি স্যার, 10⁻⁻9 দিলে 10 কোটি হয়, মানে 100 কোটি, রাইট? জি স্যার। তার মানে 1 সেকেন্ডকে 100 কোটি ভাগ করলে 100 কোটি মানে কত? 1 বিলিয়ন, রাইট? জি স্যার। তার মানে 1 বিলিয়ন ভাগ করলে 1 সেকেন্ডকে ওই কতটুকু সময় লাগে এই আলো পড়ার পরে ইলেকট্রন লিবারেটেড হতে কোনো সারফেস থেকে। তো তার মানে কি ইটস অলমোস্ট ইনস্ট্যান্টেনিয়াস। আর আমাদের পার্সপেক্টিভে যদি বলো, আমরা কতটুকু সময় মেজার করতে পারি, কতটুকু সময় হলে আমরা বুঝি যে একটু সময় ইলাপসড হয়েছে? কে কতটুকু বুঝো? 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ড। এই যে তোমরা মানে বুক ভ্যালু, রাইট? জি স্যার। 0.1 সেকেন্ড তো বুক ভ্যালু। কিন্তু আমি যদি তোমাকে বলি 0.1 সেকেন্ডের মধ্যে একটা কাজ করতে, আর ইউ শিওর যে তোমরা যারা আমার ক্লাস শুনছো তারা সবাই এই মানে কনফিডেন্টলি করতে পারবা? রেসপন্স করতে 1 সেকেন্ড লাগবে। হ্যাঁ, বুঝতে অনেক সময় লেগে যায়, রাইট? এক্সিকিউশন তো তারপরে। তার মানে হলো যে সে ধরো যদিও আমাদের এই বুক ভ্যালু হলো 0.1 সেকেন্ড, তারপরও আমাদের দেখা যায় যে 1 সেকেন্ড আসলে যদি একটু গ্রস ইয়েতে চিন্তা করো, তাহলে এই আমাদের অ্যাকিউরেসি মেবি 1 সেকেন্ড, রাইট? হয়তো 1 সেকেন্ডের মধ্যে তোমরা করতে পারবা কোনো একটা টাস্ক যদি থাকে, তাহলে উইদিন 1 সেকেন্ড। যেমন মনে করো যে আগুন ধরে গেল ফর ইনস্ট্যান্স, তাহলে তোমাকে মেন সুইচটা অফ করতে হবে। ধরো মেন সুইচের কাছেই তুমি দাঁড়িয়ে আছো, ইভেন ধরো দাঁড়িয়েই আছো তুমি মেন সুইচের কাছে, তারপরেও কি তুমি শিওর, ক্যান ইউ মেক শিওর যে 0.1 সেকেন্ডের মধ্যে তুমি মেন সুইচটা অফ করতে পারবা? মেবি দেখা যায় আরো 2-3 সেকেন্ড লেগে যায়, কিন্তু তারপর আমি ধরে নিচ্ছি যে এক্সপেরিমেন্টাল অ্যাকুরেসি সে ধরো 1 সেকেন্ড। তো সেইখানে এই 1 বিলিয়ন অফ এ সেকেন্ড, এটা মানে হলো এটা খুবই কম সময়ের মধ্যে এই ঘটনাটা ঘটে। এইবার যদি আমরা দেখি যে যদি নাকি আমরা ধরি যে লাইট হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ধরি এই কারণে বলছি, যদিও তোমরা জানো যে দিস ইজ অ্যান ওয়েল এস্টাবলিশড থিওরি, রাইট? ইলেকট্রোম্যাগনেটিক থিওরি যখন নাকি এই ফটো ইলেকট্রিক ইফেক্ট আসে, তখন বলতে গেলে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দ্যাট ওয়াজ ওয়েল টেস্টেড, অনেক প্রায় 200 বছর ধরে নানান সেই বিষয় নিয়ে আমরা পরে আলোচনা করছি। কিন্তু এনিওয়ে, যে আমাদের এই ইলেকট্রোম্যাগনেটিক থিওরিটা অ্যাট দ্যাট মোমেন্ট ইট ওয়াজ অ্যান এস্টাবলিশড থিওরি। তো যদি নাকি তাই হয়, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যদি হয়, এখন দেখি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে কি? হোয়াট ডু মিন বাই ওয়েভ? হোয়াট ডু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট ওয়েভ? তোমরা যে ওয়েভের সাথে ডেইলি লাইফে পরিচিত, সেটা হলো কি, যেমন ধরো ওয়াটার ওয়েভ, রাইট? সাউন্ড ওয়েভ কানে আসে, কিন্তু ইউ ক্যান নট সি ইট, বাট ইউ ক্যান অবজার্ভ ইট। কিন্তু ওয়াটার ওয়েভ ইউ ক্যান সি অ্যান্ড অবজার্ভ বোথ ওয়ে। তো কথা হলো যে যদি নাকি আমাদের এই যে ওয়াটার ওয়েভ হয়, তার মানে সেখানে কি হচ্ছে, যে কোনো একটা আন্ডালেশনের ফলে এই ওয়েভটা জেনারেট হচ্ছে এন্ড সেটা প্রপাগেট করছে, তাই না? প্রপাগেট করছে কি, ইউ আর অবজার্ভিং নট দ্য ওয়াটার বডি, রাইট? ঢেউটা, তার মানে হলো যে একটা এনার্জি ট্রান্সমিট হচ্ছে,
এনার্জি ইজ ইন ট্রানজিশন, রাইট? কিন্তু এই ফিজিক্যালি ওয়াটার ইটসেলফ ইজ নট মুভিং। আচ্ছা, তার মানে হলো অন্যভাবে বলতে গেলে যে এটা ওয়ান কাইন্ড অফ এনার্জি যেটা নাকি এটা ছড়িয়ে পড়ে, রাইট? অন্যভাবে বলতে গেলে যে এইটা এমন এক ধরনের এনার্জি যেটা নাকি ছড়িয়ে পড়ে। তো তাই যদি নাকি হয়, তাহলে এবার দেখো আমরা বেটার একটা এক্সাম্পল দেখি। সে ধরো তোমাদের একটা পটাশিয়াম সারফেস আছে। তো যদি নাকি পটাশিয়াম সারফেস থাকে, সেখানে সে ধরো এই 10⁻⁻6 ওয়াট পার স্কোয়ার মিটার এই এই এনার্জির ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আমরা যদি ফেলি, তার মানে কি আমরা আলো ফেলছি কোথায়? পটাশিয়াম সারফেসে। অ্যামাউন্ট কত পার স্কোয়ার মিটারে? 10⁻⁻6 ওয়াট। আচ্ছা, এইবার আমরা আসি, যদি নাকি আমরা 1 স্কোয়ার মিটার কনসিডার করি, তাহলে এই 1 স্কোয়ার মিটারে তোমার কতগুলো অ্যাটম থাকতে পারে? অ্যারাউন্ড 10⁻19 অ্যাটমস। মানে কত? 1 এর পরে 19টা শূন্য, রাইট? এখন তাই যদি হয়, তাহলে এই যে 19টা মানে 10⁻19 অ্যাটম যদি থাকে 1 মিটার স্কোয়ার, যেখানে তুমি কি পরিমাণ রেডিয়েশন দিলা? 10⁻⁻6 ওয়াট, রাইট? জি স্যার। এখানে দেখো 10⁻⁻6 ওয়াট। তাহলে 10⁻⁻6 ওয়াট যদি এনার্জি দিয়ে থাকো, কতটা জায়গার উপরে? 1 মিটার স্কোয়ার, যেখানে আমার কতগুলো অ্যাটম আছে? 10⁻19। এবার দেখো একটা অ্যাটমে যদি তুমি এই এনার্জিটা দিতা, মানে ডিস্ট্রিবিউশনটা যদি হতো ইকুয়ালি, তাহলে এই 10⁻19 অ্যাটমের মধ্যে যে কোনো একটা অ্যাটমকে যদি তুমি পিক করো, তাহলে সে কতটা এনার্জি গেইন করতে পারে? কি করতে হবে আমাদের? 10⁻19 দিয়ে ভাগ করতে হবে, রাইট? মানে হলো এই যে 10⁻⁻6 কে 10⁻19 দিয়ে ভাগ করলে কত হয়? 10⁻⁻25, রাইট? ঠিক আছে ফিগারটা? যদি 10⁻19 দিয়ে ভাগ করি 10⁻⁻6 কে, তাহলে we are going to get 10⁻⁻25 ওয়াট। ওয়াট মানে কি? ওয়াট মানে হলো জুল পার সেকেন্ড, রাইট? ওয়াট মানে হলো জুল পার সেকেন্ড। তার মানে পার সেকেন্ডে একটা অ্যাটম কতটা এনার্জি গেইন করছে? 10⁻⁻25 জুল। 10⁻⁻25 জুল। আচ্ছা, বেটার হলো যে যদি নাকি আমরা এইটাকে এই ইলেকট্রন ভোল্টে কনভার্ট করি, তোমরা তো রিডিলি ইউ ক্যান ডু দ্যাট, তাই না? ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে হলে কি করতে হয়? 1.6 into 10⁻19 হ্যাঁ, দিয়ে ভাগ করলে তুমি ইলেকট্রন ভোল্টে পেতে পারো। তো তোমরা জানো যে এই একটা এই যে ইলেকট্রনগুলো লিবারেটেড হয়, সেগুলোর এনার্জি সেভারাল ইলেকট্রন ভোল্ট হয়। তো তুমি এটা দেখতেই পাচ্ছ, যদি তুমি এটা 1.6 into 10⁻⁻19 দিয়ে ভাগ করতা, তাহলে স্টিল ফরগেট অ্যাবাউট 1.6, 10⁻⁻19 দিয়ে ভাগ করলে কত থাকে? 10⁻⁻6, তাই না? এত ইলেকট্রন ভোল্ট, রাইট? তার মানে হলো সেভারাল ইলেকট্রন ভোল্ট হতে হলে তোমার কত লাগে? আরো অনেক দূর বাকি, রাইট? ইভেন 1 ইলেকট্রন ভোল্ট হতেও অনেক বাকি থাকে। তার মানে হলো যে এই এতটুকু এনার্জি পাচ্ছে, কতটুকু সময় লাগছে তার? 1 সেকেন্ডে সে পাচ্ছে কতটুকু? এই 10⁻⁻6 কত 6 ইলেকট্রন ভোল্ট। এখন সেভারাল ইলেকট্রন ভোল্ট যদি হতে হয়, তাহলে তোমার কতটা সময় লাগবে? অনেক সময় লাগে। ক্যান ইউ ইমাজিন? উল্টো করতে হবে, তাই না? মানে এই যে মাইনাসটাকে প্লাস করতে হবে। তো মাইনাসটা প্লাস করলে সে ধরো 10⁻6 সেকেন্ড যদি বলি আমরা, 10⁻6 সেকেন্ড যদি হয়, তাহলে 10⁻6 সেকেন্ড মানে কত? 1 মেগা সেকেন্ড মানে কত? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, 10 লক্ষ সেকেন্ড। না, দ্যাটস ট্রু। 10 লক্ষ সেকেন্ড, হোয়াট ডাজ ইট মিন?
স্যার অ্যাবাউট 277 ঘন্টা ক্যালকুলেট করেছো। আচ্ছা, আমরা এই যে জেনারেলি আমার মেয়ে যখন খুব ছোট ছিল তখন বলতো কি যে এই ধরো আমরা এই যে ফিগার গুলো বলছি না 10 টু দি পাওয়ার -25 এরকম 10 টু দি পাওয়ার +25 এরকম, তো বলে যে আমি এইগুলো বুঝি না, তুমি আমাকে বলো যে এখান থেকে কত দূর, যে ডিস্টেন্সে সে এখান থেকে সায়েন্স বিল্ডিং নাকি এখান থেকে ফুলবাড়ি গেট, লাইক দ্যাট ইউ বেটার সে অ্যাবাউট ইন দ্যাট ওয়ে, আদারওয়াইজ আই ডু নট আন্ডারস্ট্যান্ড। তো ধরো যে আমি অত ভালো বুঝি না, তো এই 10 টু দি পাওয়ার 6 সেকেন্ড 1 মেগা সেকেন্ড বা সেভারাল আওয়ার্স বেটার হলো মনে করো আমি দিন বুঝি, তাই না? দিনটা বুঝতে সুবিধা না, বা এটা চেয়ে ভালো বোঝা হলো মাস, তো কয়েক মাস লাগবে, রাইট? সেভারাল মান্থস। তুমি যদি এটা হিসাব করো, তুমি যে আওয়ার হিসাব করলে দেখবা যে ইজ অ্যাবাউট সেভারাল মান্থস। 11 দিন। স্যার 11 দিন লাগবে। এক্সাক্ট ক্যালকুলেশন করেছো? ওই তুমি ওই ইয়ে থেকে 11.5 তুমি ওই যে আমরা কি বলে সবগুলো এক্সাক্ট ফিগার, আমরা তো রাফ হিসাব করছি, তুমি যদি এই এক্সাক্ট হিসাব করো তাহলে দেখবা যে সেভারাল মান্থস লাগে। স্যার স্যার ভোল্টে স্যার হচ্ছে ওই 11 দিন লাগবে, কিন্তু স্যার ওয়াটে হিসাব করলে তো আরো বেশি লাগবে। হ্যাঁ, আমি তো তোমাকে ইয়ে করিনি, মানে এক্সাক্টে আমি যাচ্ছি না, আমার এত এক্সাক্টের আপাতত প্রয়োজন পড়ছে না। তুমি যদি ওই হিসাব কিতাব করো তো দেখা যাবে যে সেভারাল মান্থস হয়তো লাগে। এনিওয়ে যদি ইভেন 11 দিনও লাগে, ফরগেট অ্যাবাউট মান্থ, মনে করো সেভারাল ডেজ, ঠিক আছে, সেভারাল ডেজ। তো এইবার আমরা আসি, যদি সেভারাল ডেজও হয়, এইবার কম্পেয়ার করো তোমার এই যে 10 টু দি পাওয়ার -9 সেকেন্ডের সাথে। তো 10 টু দি পাওয়ার -9 সেকেন্ডের তুলনায় এই সেভারাল ডেজ বলো, সেভারাল আওয়ার্স বলো, ইট ডাজ নট ম্যাটার। বুঝতে পারছো যে এই তফাৎটা কতখানি? জি স্যার। জি স্যার। তো এখন কথা হলো যে তার মানে আমার একটা ইলেকট্রনকে ওই সেভারাল ইলেকট্রন ভোল্ট, আমি তো 1 ইলেকট্রন ভোল্ট, তুমি যে ক্যালকুলেশনটা করলা সে ধরো এখানে আমরা অ্যাপ্রক্সিমেট করেছি, ইভেন তারপরে তুমি ক্যালকুলেট করলা কি 1 ইলেকট্রন ভোল্ট অ্যাকোমোডেশনের জন্য, তাই না? কিন্তু তোমার তো 1 ইলেকট্রন ভোল্ট হলে একটা ইলেকট্রন পাবা না, ইউনিট সেভারাল ইলেকট্রন ভোল্ট। তো এনিওয়ে তার মানে তো ইউ মাস্ট নিড টু মাল্টিপ্লাই, ইভেন ইফ ইট ইজ 11 days, you need to multiply with it something else. তো তার মানে হলো whatever it may be, তো আমরা যদি even some kind of resonance consider করি, তো anyway ধরো আমি রেজোনেন্স বুঝি না, তো যদি নাও বুঝি তাহলে তোমরা দেখো না এই যে যেখানে একটু বন জঙ্গল হয়ে থাকে, গাছপালা হয়ে থাকে, তুমি যদি ওইখানে দেখো তো ওখানে দেখা যায় না যে কিছু গাছ অনেক মোটা হয়েছে, কিছু অনেক চিকন হয়ে আছে, কোনোটা অনেক পাতলা হয়ে আছে, এরকম দেখা যায় না? তো ধরো যে তুমি যদি ধরে নাও যে ওইখানে যে গাছগুলো ছিল তারা একই ধরনের এনভায়রনমেন্ট স্পেসে একই ধরনের সব সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও কিছু গাছের অনেক ভালো গ্রোথ হয়েছে। তো লাইক দ্যাট তুমি যদি মনে করো যে এই যে ইলেকট্রন গুলো এনার্জি কালেক্ট করছে ফ্রম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সে ধরো ডিউ টু সাম কাইন্ড অফ রেজোনেন্স, এই কিছু ফরচুনেট ইলেকট্রন আছে যে যারা নাকি একটু বেশি এনার্জি পেতে পারে। ইভেন তুমি যদি সেভাবেও কল্পনা করো বা ভাবো বা চিন্তা করো বা ক্যালকুলেট করো, স্টিল সেটা কোনোভাবেই এই 10 টু দি পাওয়ার -9 সেকেন্ডের কাছাকাছি আসতে পারে না। তুমি যতই শর্টকাট করো যে এখানে সে একটু বেশি পেলো, ওখানে একটু বেশি পেলো, স্টিল এই টাইমের বেলায় ইট উইল বি ফার বিহাইন্ড দিস ওয়ান। এবার বুঝতে পেরেছো যে আমাদের এই প্রবলেমটা কোথায়? আচ্ছা, তো তার মানে আমরা দেখলাম যে ওয়ান ওয়ে, যে আমরা যদি ইন টার্মস অফ টাইম বলি তাহলে এই ইলেকট্রোম্যাগনেটিক থিওরি কোনোভাবেই এই ফটো ইলেকট্রিক ইফেক্টকে ব্যাখ্যা করার কাছাকাছি নাই। আচ্ছা, এইবার আমরা কতগুলো জিনিস এখানে দেখি। তোমরা দেখো যে অলরেডি আমরা তোমাদেরকে স্কেচিংটা দেখিয়েছি, এই যে ফটো ইলেকট্রিক ইভেন্টের জন্য এক্সপেরিমেন্টাল সেটআপ তোমাদেরকে দেখিয়েছি, আমাদের ল্যাবরেটরিতেও আছে, তোমাদের হয়তো সুযোগ হবে যখন আমরা ল্যাবরেটরি খুলতে পারবো তখন তোমরা এক্সপেরিমেন্ট করে দেখতে পারবা। তো বিফোর গোয়িং টু দ্যাট, এখানে দেখো আমরা যেটা করেছি সেটা হলো যে এইদিকে আমরা রিটার্ডিং পটেনশিয়াল অ্যাপ্লাই করেছি,
মানে দিয়েছি এই প্লটে আমরা এখানে রিটার্ডিং পটেনশিয়াল দিয়েছি। রিটার্ডিং পটেনশিয়াল মানে কি আমরা এই পটেনশিয়ালটাকে রিভার্স ডিরেকশনে অ্যাপ্লাই করেছি এবং আমরা ফটো ইলেকট্রনটাকে ভার্টিক্যাল এক্সিসে প্লট করেছি। তো দেখো যে আমরা এখানে তিনটা ইন্টেন্সিটি ব্যবহার করেছি, তিনটা ইন্টেন্সিটির লাইট ব্যবহার করেছি, যদিও প্রত্যেকটা লাইটের ফ্রিকোয়েন্সি কিন্তু একই রেখেছি। সে ধরো আমরা নিউ বলেছি লাইটের ফ্রিকোয়েন্সি। তো তোমরা যদি এখানে খেয়াল করো যে আমরা প্রথমে একটা আলো ব্যবহার করছি যার ফ্রিকোয়েন্সি নিউ এবং ইন্টেন্সিটি হলো আই, আরেকটা ব্যবহার করেছি আমরা এটা ডাবল অফ দি আই এন্ড আরেকটা হলো ট্রিপল অফ দি আই। তো এখান থেকে তোমরা দেখো রিটার্ডিং পটেনশিয়াল যদি শূন্য হয় তাহলে এইটা দেখো এই ইন্টেন্সিটির সাথে এইটার একটা ইনক্রিজিং কার্ভ আছে, তাই না? যদি আমরা এটা শূন্য ধরি তাহলে দেখো যে এখানে বাড়ছে না, আয়ের তুলনায় ডাবল আই মনে হচ্ছে ডাবল, ট্রিপল আই এইটা ট্রিপল বা সো অন। তার মানে এইটার সাথে যত আমরা ইন্টেন্সিটি বাড়াবো তত কি হচ্ছে, ইন্টেন্সিটি বাড়ালে আমাদের ফটো কারেন্টটা বাড়ছে। হাউভার আমরা যদি এই রিটার্ডিং পটেনশিয়ালটাকে বাড়াতে থাকি তাহলে একটা পর্যায়ে গিয়ে এই কারেন্ট সিজ করছে। তো এই যখন নাকি আমাদের এই কারেন্ট সিজ করছে, সেই জায়গাটা যদি আমরা দেখি, সেই জায়গাটা কিন্তু এই একই জায়গা। যদি আমরা সেম ফ্রিকোয়েন্সি ব্যবহার করি তাহলে আমরা এই যে যা অবজার্ভ আমরা করলাম এই অবজারভেশন থেকে আমাদের আউটকামটা কি হলো? আউটকামটা হলো যে এই ফটো কারেন্টটা ডিপেন্ড করে অন ইন্টেন্সিটি। তার মানে ইন্টেন্সিটি যত বেশি হয় ফটো কারেন্ট তত বেশি হয়। হাউভার whatever may be the intensity does not matter, এই স্টপিং পটেনশিয়ালটা ডিপেন্ড করলে অনলি অন ফ্রিকোয়েন্সি, বিকজ তুমি যতই ইন্টেন্সিটি বাড়াও না কেন এই যেখানে গিয়ে কারেন্ট স্টপ হলো, খেয়াল রেখো এই পটেনশিয়ালটাকে বা এই ভোল্টেজটাকে আমরা বলি স্টপিং পটেনশিয়াল। কি বলি আমরা বলি এটাকে স্টপিং পটেনশিয়াল। তার মানে এই স্টপিং পটেনশিয়াল উইল বি দি সেম whatever may be your intensity is। আচ্ছা, এইবার আমরা আসি এখানে আরেকটা স্কেচিং আমরা তোমাদেরকে দেখাই। সেটা হলো যে এইখানে আমরা কি করেছি, এইদিকে আমরা রিটার্ডিং পটেনশিয়াল দেখিয়েছি আর এইদিকে আমরা ফটো কারেন্ট দেখিয়েছি। তো এইখানে খেয়াল করো লাইটের ইন্টেন্সিটিকে আমরা কনস্ট্যান্ট রেখেছি, কি করেছি আমরা কনস্ট্যান্ট রেখেছি। এবং এই ফ্রিকোয়েন্সি গুলো দেখো nu1 is greater than nu2 greater than nu3। তার মানে এই নিউ এটা হায়ারেসিতে যদি বলো তাহলে হায়ারেসিতে নাম্বার 1 হলো nu1, এটা সব থেকে বড়। তার মানে এই যে nu3 থেকে হায়ারেসিতে যদি আমরা যাই দেন হলো nu2 দেন হলো nu1। এখন যদি আমরা খেয়াল করি তাহলে রিটার্ডিং পটেনশিয়াল যখন শূন্য তার মানে হলো যে আমরা যখন কোনো রিটার্ডিং পটেনশিয়াল অ্যাপ্লাই করিনি তখন ফটো কারেন্ট ইজ সেম। তার মানে আবারও একই জিনিস, ফটো কারেন্ট ডিপেন্ড অন হোয়াট, ইন্টেন্সিটি। হাউভার যখন নাকি আমরা এই রিটার্ডিং পটেনশিয়ালটাকে বাড়াচ্ছি তখন দেখো সবার আগে কারেন্ট সিজ করছে কার? সবার আগে কারেন্ট সিজ করছে nu3 যার ফ্রিকোয়েন্সি হলো সব থেকে কম, দেন হলো nu2, তারপরে হলো nu1। তাহলে তোমরা এখান থেকে কি দেখলা? এখান থেকে দেখলা যে এই ফটো কারেন্টটা ডিপেন্ড করে ইন্টেন্সিটির উপর, আগেও আমরা দেখেছি। আর এই যে এই রিটার্ডিং পটেনশিয়াল বা স্টপিং পটেনশিয়াল যেটা রিলেটেড টু দি তোমার ম্যাক্সিমাম ফটো ইলেকট্রন, আমরা সেটা নিয়ে কথা বলবো। তো সেইটা নির্ভর করছে পার্টিকুলারলি অন ফ্রিকোয়েন্সি। তো এইবার আমরা আরেকটা স্কেচিং দেখি। এখানে তোমরা এখানে দেখছো যে আমরা কতগুলো সারফেস ব্যবহার করেছি। একটা হলো সিজিয়াম, একটা হলো সোডিয়াম আর একটা হলো ক্যালসিয়াম। তো আমরা এইদিকে ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করেছি
এইদিকে আমরা হরিজন্টালি আমরা ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করেছি, আর ভার্টিক্যাল ডিরেকশনে আমরা কোঅর্ডিনেটে আমরা ব্যবহার করেছি কি ম্যাক্সিমাম ফটো ইলেকট্রন এনার্জি। তো আমরা একটুখানি তোমাদেরকে বলে আসি, সেটা হলো যে তোমরা জানো যে আমরা যখন কাইনেটিক এনার্জি বলি ইলেকট্রনের জন্য, যদি নাকি কোনো একটা সার্কিটে আমরা কনসিডার করি, তখন আমরা এই কাইনেটিক এনার্জিকে রিপ্রেজেন্ট করি ইভি দিয়ে। তার মানে এই যে ইলেকট্রন যে ইন মোশন, সেই ইলেকট্রনটা মোশনে থাকার জন্য তোমার যেই এন্ডের মধ্যে এইটা ট্রানজিশন হচ্ছে, সেখানে যেই পটেনশিয়াল অ্যাপ্লাই করেছি আমরা, সেই অ্যাপ্লাইড পটেনশিয়ালকে আমরা ভি বলছি, সেটাকে আমরা তাহলে টি ইকুয়াল টু ইভি বলছি। আর তাই যদি নাকি বলি তাহলে আমাদের ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি তখন আমরা বলবো যখন নাকি আমাদের ভিটাকে আমরা রিপ্লেস করব ভি নট দিয়ে। তো এইবার আমরা এখানে আসি, এখানে যদি আমরা দেখি তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখছি একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির আগে, যেটাকে আমরা নিউ নট বলেছি, তার আগে কোনো ইলেকট্রন ইনিশিয়েটেড হচ্ছে না। হোয়াট এভার মে বি দি ইন্টেন্সিটি অফ ইউর লাইট, ইট ডাজ নট ম্যাটার, যেটা নাকি আমরা এর আগেও দেখেছি, আগে দুটো স্কেচিং আমরা দেখেছি যে তোমার মিনিমাম একটা ফ্রিকোয়েন্সি লাগবে টু ডিসলস এ ইলেকট্রন ফ্রম দি মেটাল সারফেস। অবশ্যই এই ফ্রিকোয়েন্সিটা ইজ ডিফারেন্ট ফর ডিফারেন্ট সারফেসেস, বিকজ তোমরা এখানে দেখছো যে সিজিয়াম সারফেসের জন্য আমাদের নিউ নট যত, সোডিয়াম সারফেসের জন্য তার থেকে বেশি, ক্যালসিয়াম সারফেসের জন্য তার থেকে বেশি ফ্রিকোয়েন্সি আমাদের লাগবে টু ডিসলস এই ইলেকট্রন। তার মানে এই যে মিনিমাম যে ফ্রিকোয়েন্সি লাগে টু ডিসলস এই ইলেকট্রন, সেই মিনিমাম ফ্রিকোয়েন্সিকে বলি আমরা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। এখন দেন হলো যে এই যে তুমি যখন এই ফ্রিকোয়েন্সির উপরের কোনো ফ্রিকোয়েন্সি যখন তুমি কি করবা, এই ফ্রিকোয়েন্সির উপরের কোনো লাইট যদি ব্যবহার করো, তাহলে তখন দেখবা যে তার যেই ম্যাক্সিমাম ফটো ইলেকট্রন এনার্জি হবে, ওই ইলেকট্রনের জন্য যেই এনার্জি হবে, সেইটা যদি আমরা ফ্রিকোয়েন্সির সাথে প্লট করি, তাহলে সেটা দেখবো আমাদের কি, আমরা দেখবো একটা স্ট্রেট লাইন পাবো। এবং তোমরা দেখছো যে প্রত্যেকটা স্ট্রেট লাইনই কি প্যারালাল, তার মানে তাদের স্লোপ ইজ সেম। তাহলে এখন দেখো আমরা কতগুলো জিনিস নিয়ে আলোচনা করলাম, এই অংশে আমরা আসব। তার আগে তোমরা দেখো এই যে তিনটা স্কেচিং আমরা দেখালাম, এইখানে আমরা তিনটা স্কেচিং আমরা দেখালাম, এইখানের মধ্যে আমরা কি কি দেখেছি, একটা দেখেছি যে কি ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে, কি ফটো কারেন্ট ইন্টেন্সিটির উপরে ডিপেন্ড করে, আর ইনিশিয়েশন ডিপেন্ড করে কি ফ্রিকোয়েন্সির উপরে, বা এনার্জি ডিপেন্ড করে কি, এনার্জি ডিপেন্ড করে তোমার ফ্রিকোয়েন্সির উপরে, নট অন ইন্টেন্সিটি। তাহলে সো ফার আমরা যদি সামারাইজ করি ফটো ইলেকট্রিক ইফেক্ট সংক্রান্ত, তাহলে কি কি জিনিস আমরা পেলাম। প্রথম কথা হলো যে যদি নাকি আমাদের একটা মেটাল সারফেস থাকে এবং সেখানে যদি আমরা সাফিসিয়েন্টলি হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করি, তাহলে সেখান থেকে ইলেকট্রন লিবারেটেড হয়, যেটাকে আমরা ফটো ইলেকট্রন বলছি, এবং এইটা হলো আমাদের ফটো ইলেকট্রিক ইফেক্ট। আর এই ফটো ইলেকট্রিক ইফেক্টটা ঘটছে কি অত্যধিক কম সময়ের মধ্যে, অলমোস্ট 10⁻⁹ সেকেন্ডের মধ্যে ঘটছে, যে আলো পড়ার 10⁻⁹ সেকেন্ডের মধ্যে ইলেকট্রন লিবারেটেড হচ্ছে। তারপরে আমরা কি দেখছি, এই ফটো কারেন্টটা ডিপেন্ড করছে অনলি অন ইন্টেন্সিটি, এবং ফটো ইলেকট্রনের যে এনার্জি সেটা ডিপেন্ড করছে অন ফ্রিকোয়েন্সি। এইবার দেখো ইলেকট্রোম্যাগনেটিক থিওরি তো অলরেডি ফেল করেছে টু প্রুভ দ্যাট যে এই এত কম সময়ের মধ্যে আমাদের ইলেকট্রন আসা সম্ভব নয়। এবার আসি যে ক্লাসিক্যালি আমরা বুঝি যে ওয়েভ যেহেতু আমাদের ডিস্ট্রিবিউটেড হয় এবং এই ওয়েভে যেহেতু আমাদের এনার্জি থাকে, তাহলে আমার এই ওয়েভের ইন্টেন্সিটি যত বেশি হবে তত আমার এনার্জি বেশি হবে, আর তত যদি এনার্জি বেশি হয় তাহলে ইলেকট্রনের এনার্জিও তত বেশি হওয়ার কথা। কিন্তু তোমরা কি দেখলা, তোমরা দেখলা এখান থেকে দেখছো যে না,
ইলেকট্রনের এনার্জি বাড়ছে না, হোয়াট এভার মে বি দি ইওর ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি যতই তুমি বাড়াও না কেন, এখান থেকে দেখতে পাচ্ছ যে একটা মিনিমাম ফ্রিকোয়েন্সির আগে ইলেকট্রন কিছুতেই লিবারেটেড হয় না। তার মানে এই যে ইলেকট্রনের যে মানে এনার্জি, সেইটা কি আমাদের লাইট ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করছে না, কিসের উপর ডিপেন্ড করছে? ফ্রিকোয়েন্সির উপরে। তাহলে অলরেডি তোমরা তিনটা জিনিস দেখলা, যেটা হলো ইন্টেন্সিটি ডিপেন্ডেন্ট হওয়ার কথা সেটা ইন্টেন্সিটি ডিপেন্ডেন্ট নয়, আবার যেটা ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট হওয়ার কথা নয় সেটা ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট। আমি তোমাদের অন্য ইয়ারের স্টুডেন্টদেরকে এইভাবে বলি, তোমরা এই যে গত সেমিস্টারে যখন ক্লাস করেছো, তোমাদের মনে আছে, আমার মনে হয় তোমরা নিচতলায় ক্লাস করেছো, কিছু ক্লাস করেছো না তোমরা? জি স্যার। জি স্যার। নিচতলায় না, তোমাদের বিল্ডিং এর নিচতলায় ক্লাস করতো না? তো ওইখানে তোমরা দেখবে একটা ল্যাবরেটরি আছে, ওইখানে বেশ ভারী ভারী যন্ত্রপাতি আছে, তাই না? বেশ ভারী ভারী যন্ত্রপাতি আছে, যেগুলো এই যে তোমাদের দেয়াল ভেঙে তারপরে ওর মধ্যে যন্ত্রপাতিগুলো ইনস্টল করে তারপরে আবার ওটা দেয়াল ওঠানো হয়েছে। এনিওয়ে বলতে পারতে স্যার বড় দরজা রাখলে তো হতো, বড় দরজা আবার মেনটেন করতে হবে। এনিওয়ে ওটার থেকে ওটা সহজ ছিল হয়তো। তো ধরো যে কোনো একটা যন্ত্র রিপ্লেস করা দরকার বা মনে করো মেইনটেনেন্সের জন্য সরানো দরকার। তো তোমরা জানো যে সরাতে হলে যেহেতু ওগুলো ভারী যন্ত্রপাতি, এই জন্য ওইখানে কি ভারী যন্ত্রপাতি সরাতে বেশি এনার্জি দরকার আছে না? তো বেশি বেশি এনার্জি যদি লাগে তাহলে ক্রেন ব্যবহার করা যেতে পারে। তো তোমরা জানো যে তোমাদের ল্যাবরেটরি ওইখানে যে স্পেস, তার মধ্যে ক্রেন নিয়ে যাওয়াটাই মুশকিল, ক্রেন ইনস্টল করা ওইটা আরেকটা দুরূহ কাজ, কারণ ক্রেনটাকে আবার টেনে নিয়ে যেতে হবে। তো এনিওয়ে ধরো যে তোমাদের ক্লাসকে বলা হলো যে তোমরা একটু সহযোগিতা করো, ওই এই ভারী যন্ত্রটাকে একটু সরিয়ে দাও। তো দেখা গেল যে তোমরা সবাই মিলে ইউ আর ট্রাইং টু মুভ ইট অ্যাপার্ট, কিন্তু দেখা গেল যে তোমরা ক্লান্ত হয়ে গেলা, বাট স্টিল ইউ উডন্ট বি এবল টু মুভ ইট আউট। তো তখন তোমরা জানো যে এই যে ক্যাম্পাসে অনেকে করে না, এই যে চা বিক্রি করে বা চকলেট বিক্রি করে বা লাইক দ্যাট, মুড়ি চানাচুর বিক্রি করে, ঝালমুড়ি বিক্রি করে, ছোট বাচ্চারা করে না, করে। তো মনে করো যে তোমাদের এইটা দেখে সে যদি হাসে আর বলে যে স্যার এটা কি আপনাদের কাজ, আপনারা বরং ঝালমুড়ি খান আর আমি বরং এটা সরিয়ে দিই। তো সার্টেনলি ইউ আর নট গোয়িং টু বিলিভ ইট যে ঝালমুড়ি বিক্রি করছে সে তোমাদের এই এতগুলো স্টুডেন্ট যে কাজটা পারলা না, যে জিনিসটা সরাতে পারলা না, বাট হি ইজ গোয়িং টু ডু দ্যাট। কিন্তু বাস্তবে দেখা গেল সে যে সত্যি সত্যি ওই বাচ্চাটা সেটা সরিয়ে পাশে রেখে দিল, বলে যে স্যার আপনারা বরং ঘেমে গেছেন, ঝালমুড়ি খান। তো ইউ আর নট গোয়িং টু বিলিভ দিস থিংস, রাইট? তো ঠিক যদি আমরা বলি যে এই আমাদের ইলেকট্রোম্যাগনেটিক থিওরির অবস্থাটা জাস্ট লাইক দ্যাট, পিপল অ্যাস্টনিশড, দে ক্যান্ট বিলিভ যে হোয়াট ইজ হ্যাপেনিং, যে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি ইজ কমপ্লিটলি অ্যাট অড টু কি টু অ্যাড্রেস দি ফটোইলেকট্রিক ইফেক্ট। এবার আমরা আসি যে সোফার আমরা যে এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট গুলো দেখেছি সেগুলোকে একটু কোয়ান্টিফাই করি। তো তোমরা এখানে যে স্কেচিংটা দেখছো, তোমরা অলরেডি দেখছো যে ম্যাক্সিমাম ফটো ইলেকট্রন এনার্জি দ্যাট ইজ রিলেটেড টু ফ্রিকোয়েন্সি, এবং এটা একটা লিনিয়ার রিলেশন। তো তোমরা যদি এইখানে দেখো এইখান থেকে যদি তুমি এটাকে কোয়ান্টিফাই করো তাহলে দেখা যাবে যে এরকম একটা রিলেশন আমরা অলরেডি বলেছি টি ম্যাক্স কি, টি ম্যাক্স হলো ভি নট। তো যেহেতু আমরা কি কোনো প্রশ্ন আছে তোমাদের? কারোর ইয়েতে নয়েজ হচ্ছে, তুমি মাইক্রোফোনটা অফ করে তারপরে ক্লাস শোনো, তাহলে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা যদি নাকি দেখি যে এই আমার ম্যাক্সিমাম ইলেকট্রনের এনার্জি টি ম্যাক্স ইকুয়াল টু ভি ই ভি নট,
তো তোমাদেরকে অলরেডি আমি স্কেচিং দেখিয়েছি, ডায়াগ্রাম দেখিয়েছি, হাউ টু নো দি রিটার্ডিং পটেনশিয়াল and then the stopping potential. তো এই V naught you can readily measure it. তো V naught যদি তুমি মেজার করতে পারো then you can measure Tmax, আর সেই Tmax কে আমরা অলরেডি আমরা এই যে ফ্রিকোয়েন্সির সাথে আমরা প্লট করেছি। আমি আইডেন্টিফাই করতে পারছি না তোমাদের কারোর মাইক্রোফোন অন আছে, মাইক্রোফোনটা মিউট করে নাও। তাহলে আমরা এই Tmax কে লিখতে পারি এই যে এইখান থেকে, যেহেতু তোমরা দেখতে পাচ্ছ এখানে হলো আমার নিউ নট, তাহলে কি কোনো একটা জায়গায় নিউ, তাহলে এই যে এইখানে যদি আমরা একটা স্লোপ নিতাম তাহলে কি হতো, এই সে ধরো নিউ মাইনাস নিউ নট, তাহলে এই নিউ মাইনাস নিউ নট ইজ প্রপোর্শনাল হোয়াট, এই Tmax হলো ওটা প্রপোর্শনাল। তার মানে তুমি যদি এই প্রপোর্শনালিটিকে একটা কনস্ট্যান্ট দিয়ে লেখো, সে ধরো আমরা এটাকে h বলি, তাহলে এই Tmax equal to h into নিউ মাইনাস নিউ নট। তাহলে তোমরা দেখলা ইট ইজ সো সিম্পল, এইখান থেকে আমরা এই এম্পিরিক্যাল ফর্মুলাটা পেলাম। তো লোকজন এটা দেখেছে, এই h এর মান হলো 6.63 into 10 to the power minus 34 জুল সেকেন্ড। তো এখন এই যে এইচটাকে কি বলা হয়, প্লাঙ্ক কনস্ট্যান্ট, প্লাঙ্কের নাম অনুসারে এটাকে প্লাঙ্ক কনস্ট্যান্ট বলা হয়। আর তোমাদেরকে অলরেডি বলেছি নিউ নট কি, নিউ নট হলো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি কি, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি হলো সেই ফ্রিকোয়েন্সি যার নিচে কোনো ইলেকট্রন লিবারেটেড হয় না, হোয়াট এভার মে বি দি ইন্টেন্সিটি অফ ইউর লাইট। তা এই পর্যন্ত তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? সোফার আমরা যা আলোচনা করেছি। স্যার এই বলো। সেই যে Tmax টা স্যার বাংলা নামটা কি হইতে পারে স্যার, মানে একটু Tmax, হ্যাঁ Tmax মানে এই জিনিসটা মানে বাংলায় কি বলা যেতে পারে স্যার একটু বলতে পারেন? টি হলো আমাদের কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি। গতি তাহলে স্যার হাফ mv স্কয়ার কখনো বলা যায় এখানে যদি আমার কোনো গতি দেওয়া থাকে? নাথিং রং উইথ দ্যাট। আমাদের দরকার উই আর টকিং অ্যাবাউট কাইনেটিক এনার্জি। তুমি হাফ mv স্কয়ার বলো বা না বলো সেটা খুব একটা ম্যাটার করে না। তাহলে স্যার সেখান থেকে হাফ mv স্কয়ার আমরা তোমার সুবিধার জন্য এখানে টি ম্যাক্স লিখেছি, কেউ এটা কাইনেটিক এনার্জি ম্যাক্স লেখে আর একটু লম্বা হয়। আমি শর্টের জন্য টি লিখলে আমার একটু কম জায়গা লাগে, একবারে টাইপ করলে সুবিধা হয়। তুমি তোমার নাম প্রথম অক্ষর দিয়ে লিখলেও নাথিং রং উইথ দ্যাট। হোয়াট এভার ইউ মে কল ইট, দিস ইজ ইউর কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি কিসের? যে ইলেকট্রনটা লিবারেটেড হচ্ছে সেই ইলেকট্রনের কাইনেটিক এনার্জি, এবং তার যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি আমরা সেইটাকে টি ম্যাক্স বলছি। তো তুমি এটা যা দিয়ে ডিজাইন করো না কেন কোনো অসুবিধা নাই, নাথিং রং উইথ দ্যাট, বাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইজ ইউর কাইনেটিক এনার্জি। ঠিক আছে? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন? তোমাদের গত ক্লাসে অনেকগুলো কোশ্চেন ছিল, পরের দিকে জিজ্ঞেস করো মনে রেখে, তাহলে আই উইল ট্রাই টু রেসপন্ড দ্যাট ওয়ান। আচ্ছা, তাহলে যদি কোনো কোশ্চেন না থাকে এবার আমরা আসি কোয়ান্টাম থিওরি অফ লাইট। যদিও এই দুটো কি করে বলি, মানে এই দুটো জিনিস আসলে ইন্ট্রিকেটলি রিলেটেড। তারপরে আমি দুটো হেডিং এ একটু কথা বলছি। যেসব প্রবলেম গুলো অলরেডি আমাদের অ্যারাইজ করেছে আমরা এখানে সলভ করার চেষ্টা করব। তো তোমরা জানো যে এই আইনস্টাইন গত 1921 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন, তাই না? তো কি জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন এই ফটোইলেকট্রিক ইফেক্ট ব্যাখ্যা করার জন্য। তো এটা খুব ইন্টারেস্টিং। তোমরা জানো যে প্লাঙ্ক প্রথম প্রপোজ করেছিলেন যখন নাকি তোমাদের মনে আছে যে ব্ল্যাক বডি প্রবলেম, ইট ওয়াজ নটোরিয়াস প্রবলেম, কিছুতেই এটা সলভ করা যাচ্ছিল না। এবং তোমরা জানো যে এই রিগার্ডিং ব্ল্যাক বডি রেডিয়েশন এটার উপরে আসলে অনেকে নোবেল পুরস্কার পেয়েছেন। যে যতটুকুই না কাজ করেছেন তার সবগুলোতেই বলতে গেলে এই নোবেল পুরস্কার এসেছে। এবং মজার ব্যাপার হলো ইভেন দো প্লাঙ্ক নোবেল পুরস্কার পেয়েছিলেন কত 1919 সালে সম্ভবত, যদি আমার এটা সালটা ভুল হয় তোমরা একটু চেক করে নিও।
তো তারপরেও উনার প্রপোজাল ছিল এই যে E = NH নিও। তো তোমরা জানো যেখানে n হলো কি ইন্টিজার 0 1 2 3 ইত্যাদি, আর h নিউ হলো কি কোয়ান্টাম অফ এনার্জি। তো প্ল্যাঙ্কের যে প্রপোজিশন ছিল, এরকম যে এই যে ব্ল্যাক বডি রেডিয়েটর যদি আমরা বলি, বা ব্ল্যাক বডি যদি আমরা বলি, যে সেইটা তৈরি হলো যে এই লার্জ নাম্বার অফ টাইনি অসিলেটর। তো এই অসিলেটর গুলোর এনার্জি হলো in the block of energy, in the quantum of energy, in the form of কি quantum of energy। তো তোমরা জানো যে এইটা সম্ভবত উনি এই 1900 সালের 1901 সালে বলা হয় এই ব্ল্যাক বডি রেডিয়েশন ওনার প্রপোজাল এনিওয়ে অ্যারাউন্ড 1900 সাল। তো উনি ওই জার্মান ফিজিক্যাল সোসাইটির একটা কনফারেন্সে তিনি এই প্রপোজিশনটা করেছিলেন, পরবর্তীতে ওনার লেখা পাবলিশ হয়েছে। এনিওয়ে, তো উনার যেই প্রপোজিশনটা এই যে E = NH নিউ, তো এই প্রপোজিশনের উপরে বেস করে উনি ব্ল্যাক বডি রেডিয়েশন ফর্মুলা প্রপোজ করেন, এবং এই ব্ল্যাক বডি রেডিয়েশন ফর্মুলা was sufficient to describe all the known facts regarding black body radiation. যদিও তোমরা দেখো এই যে এই এনটা নিয়ে যত ঝামেলা, সেটা হলো যে this is not the correct formulation. এই n should be replaced by n plus half। তার মানে এই n এর সাথে হাফ যোগ করতে হবে। তো এই n এর সাথে হাফ যোগ না করলে কি এমন ক্ষতি হয়? হাফই তো, তাই না? কিন্তু সেই মজার ব্যাপার হলো যে আমি একটা নাটক দেখছিলাম, তো ওখানে বলছে যে এরকম যে ডিম নাই, তো বলে যে বাবা তুমি খেয়ে নাও, তো বলে ডিম নাই, তো বলে একদিন একটা ডিম না খেলে কি হয়? বলে একদিন একটা ডিম না খেলে একটা ডিম কম খাওয়া হয়। তো সেটাই যে এই n এর সাথে হাফ যোগ না করলে কি হয়। তো এই n এর সাথে হাফ যোগ না করে প্ল্যাঙ্ক কিন্তু প্ল্যাঙ্ক ফর্মুলা ডিরাইভ করেছিলেন, তাতে কোনো অসুবিধা হয়নি। যদিও এইটা কিন্তু এরোনিয়াস, যে এই হাফ যদি যোগ না করা হয় তাহলে এটা ভুল হয়। তো তোমাদের আজকে মনে হতে পারে যে এই একটা ভুল প্রপোজিশনের ফলেও তিনি নোবেল পুরস্কার পেয়ে গেলেন। হ্যাঁ, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। তো মজার ব্যাপার হলো যে এই লোকজন মনে করে যে এই যে প্রপোজিশন, এইটা সবচেয়ে ভালো বুঝেছিলেন আইনস্টাইন। যদিও প্ল্যাঙ্কের প্রপোজিশন ছিল যে অনলি এটার অরিজিনেশন হলো ইন দি টার্মস অফ NH নিউ, বাট প্রপাগেশনে ইন দি ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটাতে প্ল্যাঙ্কের কোনো ডাউট ছিল না। আইনস্টাইন 1905 সালে এসে বললেন যে না, শুধুমাত্র অরিজিনেশন ইন দি ফর্ম অফ H নিউ নয়, এটার প্রপাগেশনও ইন দি ফর্ম অফ H নিউ। আচ্ছা, এবার আমরা আসি হোয়াট এভার আইনস্টাইন হ্যাজ ডান। আমরা একটু আলোচনা করব, তার আগে আমরা এই জায়গাতে আসি। তোমরা এখানে দেখলা এই যে একটা ইকুয়েশন আমরা এখানে প্রপোজ, এটা প্রপোজিশন না, এটা কি এম্পিরিক্যাল অবজারভেশন, তাই না? এটা হলো এম্পিরিক্যাল ফর্মুলা, তাই তো? এই ফর্মুলাটা কোথায় পেলাম আমরা? এই ফর্মুলাটা পেলাম আমরা এইখান থেকে। এখানে কোনো কেরামতি নাই, জাস্ট ফ্রম হেয়ার এইখানে ফর্মুলাটা পাওয়া গেছে। Tmax = H into nu minus nu naught। যেখানে H আমরা একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বলেছি, ফরগেট অ্যাবাউট, মনে করো প্ল্যাঙ্ক কি বলেছিল কি বলেনি, ফরগেট অ্যাবাউট দ্যাট থিং। তাহলে এইখান থেকে আমরা যদি এইটাকে যদি আমরা এই প্যারেনথিসিস উঠিয়ে দিই, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? প্যারেনথিসিস উঠিয়ে দিলে আমরা পাচ্ছি এখানে H nu minus H nu naught, রাইট? এই যে ইকুয়েশন 1 কে যদি আমরা রিরাইট করি, তাহলে দেখো আমরা এইটা লিখতে পারি, তাই না? এখানে কি ছিল? Tmax = H nu minus H nu naught ছিল। জাস্ট আমরা H nu naught কে আমরা ডান পাশে সরিয়ে নিয়েছি। তো যদি নাকি আমরা এইভাবে এটাকে ফর্মুলেট করি H nu = Tmax plus H nu naught, তাহলে অ্যাজ পার আইনস্টাইন এখন কি দাঁড়ায়? তাহলে হলো যে আমি যেই পরিমাণ এনার্জি এখানে দিচ্ছি, যেই আলো আমার পড়ছে, এই লিটল বার্স্ট অফ এনার্জি বা কোয়ান্টাম অফ এনার্জি H nu, আর Tmax হলো আমার ম্যাক্সিমাম ফটো ইলেকট্রন এনার্জি,
আর এই এইচ নিউ নট আমরা বেটার এটা এইখানে আমরা ডিফাইন করে নিই। আচ্ছা, ফরগেট অ্যাবাউট দ্যাট থিং। এইটাকে আমরা এই এইচ নিউ নট, তোমরা অলরেডি দেখেছো নিউ নট হলো যে আমাদের কি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি আমরা অলরেডি বলেছি যে মিনিমাম ফ্রিকোয়েন্সি টু ডিসলজ এ ইলেকট্রন অ্যান ইলেকট্রন। তাহলে এই এইচ নিউ নট কি? এইটা হলো মিনিমাম এনার্জি রিগার্ডিং দ্যাট ফ্রিকোয়েন্সি, এইটা মিনিমাম এনার্জি টু ডিসলজ অ্যান ইলেকট্রন ফ্রম দ্য মেটাল সারফেস। তার মানে হলো যে এইটাকে আমরা বলি ওয়ার্ক ফাংশন, এইটাকে আমরা বলি ওয়ার্ক ফাংশন। তাহলে এখন দেখো অ্যাজ পার আইনস্টাইন কি হচ্ছে, এই এইচ নিউ ইকুয়াল টু টি ম্যাক্স প্লাস এইচ নিউ নট। তাহলে এখন যদি বলি যে এখানে একটা মজার ব্যাপার, যদিও প্লিজ ডু নট কোড ইট, সেটা হলো যে এই যে এইচ, আইনস্টাইন কিন্তু তার জীবদ্দশায় এইটাকে কখনো প্লাঙ্ক কনস্ট্যান্ট বলেছে বলে আমার জানা নেই। উনি এটাকে বলতেন প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, আর আমরা এটাকে বলি প্লাঙ্ক কনস্ট্যান্ট অ্যাজ পার প্লাঙ্ক, যেটা নাকি প্রপোজিশন ছিল এইখানে E equal to NH nu, or in other words in terms of energy H nu or integral multiple, যেটা নাকি প্লাঙ্কের প্রপোজিশন ছিল কি, প্লাঙ্কের প্রপোজিশন ছিল এটা হলো যে অরিজিনেশন হলো in the term of H nu, however propagation হলো in the form of electromagnetic wave, আর আইনস্টাইনের প্রপোজিশন হলো কি এই H nu not না, শুধু অরিজিনেশন না, propagation in the form of H nu not। তাহলে এখন দেখো হোয়াট এভার আইনস্টাইন হ্যাজ ডান, শুধু এই এম্পিরিক্যাল ফর্মুলাটাকে, এই যে এম্পিরিক্যাল ফর্মুলাটাকে রিঅ্যারেঞ্জ করেছেন করে ইন দিস ফর্ম, হি হ্যাজ রিটেন ইট ইন দিস ফর্ম। এবং মজার ব্যাপার দেখো, এর জন্য কিন্তু উনি নোবেল পুরস্কার পেয়ে গেছেন। তাহলে ইউ আর অবজার্ভিং দিস ইজ সো সিম্পল টু গেট এ নোবেল প্রাইজ, রাইট? Anyway, you can try it Yes, out sir. to do something তাই তো হইতাছে। যদি আবার কোথাও এরকম কোনো ফর্মুলা খুঁজে পাওয়ার, সেটাকে যদি রিঅ্যারেঞ্জ করতে পারো, তাহলে ইভেন ইউ ক্যান গেট দ্যাট। আচ্ছা, এনিওয়ে, তাহলে এইবার কথা হলো যে আমরা ব্যাখ্যাতে আসি। ব্যাখ্যা হলো ব্যাখ্যা কি কি করতে হবে আমাদেরকে? তোমাদের মনে আছে কি কি সমস্যা ছিল আমাদের ফটোইলেকট্রিক ইফেক্টে? বলো তো একটা একটা করে, কি কি সমস্যা ছিল টু আন্ডারস্ট্যান্ড ফটোইলেকট্রিক ইফেক্ট? টাইম একটা সমস্যা ছিল। টাইম একটা সমস্যা ছিল, যে 10⁻⁹ সেকেন্ডে সেটা একটা ইলেকট্রন লিবারেটেড হয়, কিন্তু যেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সেটা বলতে পারেনি। এখন দেখো, যেহেতু আমরা বলছি কোয়ান্টাম অফ এনার্জি এইচ নিউ, তাই না? কোয়ান্টাম অফ এনার্জি মানে কি? ইট ইজ পার্টিকেল লাইক বিহেভিয়ার। তো পার্টিকেল লাইক বিহেভিয়ার যদি হয়, তোমরা মার্বেল খেলেছো না ছোটবেলায়? শোনো, জি, এখানে স্যার। আমার একটা কথা মনে পড়লো, সেটা হলো যে এই আমার ফাদারকে জিজ্ঞেস করেছিলেন তার এক সহকর্মী যে এই আপনার ছেলে লেখাপড়া শিখে কি করবে? তো বলে যে আমার ছেলে লেখাপড়া শিখে ভেটা খেলা করবে। তো ভেটা বুঝো? ভেটা হলো মার্বেল, তোমরা সম্ভবত মার্বেলের সাথে পরিচিত। তো বলে যে লেখাপড়া শিখে ভেটা খেলা করবে কেন? বলে যে তাকে তো আমি লেখাপড়া করতে দিয়েছি, তাকে ভেটা খেলা করতে দিই না, ওই জন্য তার যখন লেখাপড়া শেখা হয়ে যাবে তখন সে ভেটা খেলা করবে। এনিওয়ে, আমার এখন মনে হচ্ছে যে এইটা একটা ইন্টারেস্টিং জিনিস টু আন্ডারস্ট্যান্ড ইভেন দিস থিং। সেটা হলো যে তোমরা এই যে মার্বেল যে খেলেছো, তো তখন দেখা যায় না যে কি করতে হয়, যে অনেকগুলো মার্বেল থাকে, তার মধ্যে একটা মার্বেল দিয়ে আরেকটা মার্বেলকে মারতে হয়, মেরে ওটাকে সরাতে হয়, তাই না? তো তোমরা জানো যে একটা মার্বেল দিয়ে যদি একটা মার্বেলকে মারা হয়, তাহলে ওই মার্বেলটাকে কিন্তু ছড়িয়ে আনা যায়, মানে ছাড়িয়ে আনা যায়। কিন্তু যদি মনে করো তোমাকে আমি একটা ঝাঁটা দিই, তাহলে ওই ঝাঁটা দিয়ে ওই অনেকগুলো মার্বেল যদি এক জায়গায় থাকে, তাহলে সেই অনেকগুলো মার্বেলের মধ্যে থেকে একটা মার্বেলকে তুমি অন্যগুলোকে ডিস্টার্ব না করে তুমি বের করে নিয়ে আসতে পারো? ইটস নট পসিবল, ইটস নট পসিবল। তার মানে হলো যে যেই কাজটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পারেনি, মানে অন দি বেসিস অফ ইলেকট্রোম্যাগনেটিক থিওরি পারা যায়নি, সেটা কিন্তু আমি ইন টার্মস অফ পার্টিকেল কনসেপ্ট যদি নাকি আমি এইটা কোয়ান্টাম অফ এনার্জি বলি, তার মানে দিস ইজ পার্টিকেল। তাহলে পার্টিকেল হলে তো একটা পার্টিকেলকে ডিসক্লোজ করা যায়, এবং তার জন্য তো সময়ের প্রয়োজন নাই, যখনই তুমি ওটাকে আঘাত করবে সাথে সাথে ওটা বেরিয়ে আসবে, রাইট? তাহলে আমাদের টাইমের প্রবলেম সলভ হলো। দ্বিতীয় প্রবলেম কি ছিল? ইন্টেন্সিটি, তাই না? ইন্টেন্সিটি দিয়ে কি
ইন্টেন্সিটি বাড়ালে আমাদের এই ফটো ইলেকট্রিক ইফেক্টে কোনো ইফেক্ট পড়ে না, তার মানে আমরা ফটো কারেন্ট বেশি পেতে পারি, কিন্তু কি পেতে পারি না, হায়ার এনার্জির ইলেকট্রন পেতে পারি না। তো এখানেও এখান থেকে দেখো, তার মানে কি যে এনার্জিটা কিছুর উপর নির্ভর করছে, ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করছে, তাই না? জি স্যার। এনার্জি কিছুর উপর নির্ভর করছে, ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করছে। তার মানে ফ্রিকোয়েন্সি যত বেশি হবে তত এনার্জি বেশি হবে। তাহলে ওই প্রবলেমটা সলভ হলো। এটা কিন্তু ইন্টেন্সিটির উপর ডিপেন্ডেন্ট নয়, এটা কি ইন্টেন্সিটির উপরে ডিপেন্ডেন্ট নয়, কিসের উপর ডিপেন্ডেন্ট, ফ্রিকোয়েন্সির উপরে। তাহলে আমাদের দ্বিতীয় প্রবলেম কি সলভ হলো, যে আমার এই ফটো ইলেকট্রিক ইফেক্ট কি, তার মানে এই যে ইলেকট্রনের এনার্জিটা আমার ইন্টেন্সিটির উপর ডিপেন্ডেন্ট নাই, এটা কিসের উপর ডিপেন্ডেন্ট, ফ্রিকোয়েন্সির উপরে। যদিও ইন্টেন্সিটি মানে কি, ইন্টেন্সিটি মানে হলো যে হায়ার নাম্বার অফ ফোটন। ইন্টেন্সিটি বেশি মানে কি, ইন্টেন্সিটি বেশি মানে হলো বেশি নাম্বার অফ ফোটন। নাম্বার অফ ফোটন যত বেশি হবে তত সেটার কি হবে, ইন্টেন্সিটি বেশি হবে। আর যত তোমার ইন্টেন্সিটি বেশি হবে তত কি হবে, ফোটন বেশি হলে কি হবে, ইলেকট্রন বেশি হবে। আর ইলেকট্রন বেশি হলে কি হবে, কারেন্ট বেশি হবে, যেটা আমরা পেয়েছি। সেটা হলো আমাদের অবজার্ভ ফ্যাক্ট। তাহলে সেটা আমরা কি করলাম, আমরা সেটা এখান থেকে ব্যাখ্যা করতে পারলাম। এখন আরেকটা জিনিস হলো যে মিনিমাম এনার্জি কেন দরকার। মিনিমাম এনার্জি কেন দরকার, মিনিমাম এনার্জি এই জন্য দরকার, যদি নাকি আমাদের মিনিমাম এনার্জি না থাকতো তাহলে কি হতো, ইলেকট্রন গুলো তো ছড়িয়ে থাকতো, ইলেকট্রন গুলো তো ছড়িয়ে থাকতো, তাই না? স্যার ছড়িয়ে থাকতো বলতে? তার মানে হলো যে তোমার ইলেকট্রন তো অ্যাটমের মধ্যে আটকে আছে, তাই না? জি স্যার। তার মানে একটা বাইন্ডিং এনার্জি আছে। তো যদি তোমার কোনো এনার্জি না লাগতো, এই যে মিনিমাম ফ্রিকোয়েন্সি মানে কি, মিনিমাম ফ্রিকোয়েন্সি মানে মিনিমাম এনার্জি, তোমার মিনিমাম এনার্জি ছাড়াই যদি ইলেকট্রনকে তুমি নিয়ে আসতে পারতা, তার মানে কোনো এনার্জি ছাড়াই যদি ইলেকট্রন নিয়ে আসতে পারতা, তাহলে কি হতো, ইলেকট্রন কি অ্যাটমে থাকতো? বুঝতে পারছি স্যার। এবার বুঝেছো? জি আমি স্যার। ইলেকট্রন তখন অ্যাটমে থাকতো না, ইলেকট্রন ছড়িয়ে থাকতো। আর ইলেকট্রন ছড়িয়ে থাকলে কি হতো, লাইফটা কি হতো, ছড়াই যেত। অসহনীয় হতো। এই তুমি জীবনযাপন করতে পারতা না, তুমি পারতা না। যেমন নাকি বুঝো, এই যে এইগুলো ইয়ে করা হয়, ওই তোমার ডিইলেকট্রিফাইড করা হয় কাগজ ফ্যাক্টরিতে, তাই না? তোমরা হয়তো অন্য জায়গায় এগুলো পড়ে থাকবা। কারণ কি, ওইখানে কি হয়, কাগজ ফ্যাক্টরিতে ওইটা ডিইলেকট্রিফাইড না করলে কি হয়, ওইখানে কিন্তু আগুন ধরে যেতে পারে খুব সহজেই। সেই জন্য উই হ্যাভ টু ডু দ্যাট। তো ওই কাগজ ফ্যাক্টরিতে যেরকম ডিইলেকট্রিফাইড করতে হয়, তেমনি মনে করো যে সব জায়গায় যদি এরকম ইলেকট্রন ছড়িয়ে থাকতো, তাহলে কি হতো, আমাদের লাইফ তো অসহনীয় হয়ে যেত। যখন তখন যেখানে সেখানে কি হতো, আগুন ধরতো, তাই না? আগুন না ধরলেও তোমার লাইফ ইম্পসিবল হতো। তার মানে হলো যে ইলেকট্রন গুলো কি হয়, ইলেকট্রন গুলো অ্যাটমে কি আছে, অ্যাটমের মধ্যে আটকে আছে। কেন, বাইন্ডিং এনার্জি দ্বারা। তার মানে তাকে মিনিমাম কিছু এনার্জি তোমাকে দিতেই হবে টু টেক ইট আউট। তাহলে এই পর্যন্ত আমরা বুঝলাম। এবার কথা হলো আরেকটা জিনিস একটু দরকার, সেটা হলো যে একটু আগে তোমরা এই যে টি ম্যাক্স নিয়ে কথা বলছিলা, তাই না? এখানে যে টি ম্যাক্স নিয়ে কথা বলছিলাম। তো তোমাদের মনে হতে পারে, স্যার হোয়াই আর ইউ টকিং অ্যাবাউট টি ম্যাক্স, টি ম্যাক্স কেন বলছেন, তাই না? এরকম প্রশ্ন মনে হতে পারে না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা আসি। তার মানে হলো যে এই যে ইলেকট্রন যেগুলো লিবারেটেড হচ্ছে, সেই ইলেকট্রনের এনার্জি রেঞ্জিং ফ্রম জিরো টু একটা ম্যাক্সিমাম, জিরো টু ম্যাক্সিমাম। তো ইলেকট্রন যতক্ষণ লিবারেট হচ্ছে না ততক্ষণ পর্যন্ত কি জিরো। তো কখন লিবারেট হয় না, যখন নাকি আমরা এই যে এইচ নিউ নট বলি। এই যে এইচ নিউ নট যখন বলি, মানে মিনিমাম এনার্জি, যেটাকে আমরা এই যে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির করেসপন্ডিং এনার্জি, যেটাকে আমরা ওয়ার্ক ফাংশন বলি। এই যে ওয়ার্ক ফাংশন কেন বলি, এই মিনিমাম ওয়ার্ক তোমাকে করতে হবে টু ডিসলজ অ্যান ইলেকট্রন ফ্রম দ্য সারফেস। তাহলে এই যে মিনিমাম এনার্জির পরে যে এনার্জিটুকু তুমি দিচ্ছ, এই যে এইখান থেকে যে এনার্জিটা দিচ্ছ, আমরা এখানে আবার লিখলাম, এইখানে এই যে এইচ নিউ যে পরিমাণ এনার্জি তুমি দিচ্ছ,
তাহলে এটা থেকে আমরা এই যে এইচ নিউ নটকে তোমাকে বাদ দিতে হবে। এটা বাদ দিলে যেটুকু থাকবে সেটা হলো তোমার এনার্জি হবে। এখন কথা হলো যে এইটার একটা ম্যাক্সিমাম এনার্জি পর্যন্ত তুমি পাবা। সেই ম্যাক্সিমাম এনার্জিটা কখন আমরা বলছি, যখন নাকি তোমরা এইখানে এই যে আমরা যখন শুরু করেছিলাম আলোচনা, এখানে দেখো তোমরা দেখছো যে এইখানে আমরা রেডিয়েট করছি এবং এইখান থেকে ইলেকট্রন গুলো আসছে, ইলেকট্রন গুলো এন্ড দেন দ্যাট ইজ পাসিং থ্রু দিস সার্কিট। এখন কথা হলো যে আমরা যখন এই যে রিটার্ডিং ভোল্টেজকে বাড়াচ্ছি, তখন একটা জায়গায় গিয়ে কারেন্ট সিজ করছে। তো কারেন্ট সিজ করছে কখন? এই যে ইলেকট্রন গুলো যেটা আসছে তার যে ম্যাক্সিমাম যে এনার্জি সেইটা যখন সমান হয়ে যাবে তখন তো সিজ করবে। তার মানে তার উপরে আর কোনো এনার্জি আমাদের নাই। তো উই আর টকিং অ্যাবাউট দ্য ম্যাক্সিমাম এনার্জি এই জন্য যে এর উপরে আর কোনো এনার্জি নাই, বাট এটার থেকে কম এনার্জি থাকতে পারে। এবার প্রশ্ন ছিল যে এই যে রেঞ্জিং যে এনার্জি সেইটা আমাদের কেন হচ্ছে, তাই তো? সেটা এই জন্য হচ্ছে যে যেমন ধরো যে তোমরা যখন ক্লাসে বসে থাকো তখন খেয়াল করে দেখবা অনেক সময় এরকম ইনসিডেন্স ঘটে না, হঠাৎ করে বাইরে প্রচন্ড একটা শব্দ হলো ফর ইনস্ট্যান্স। তো তখন আমরা কি হয়, এরকম একটা ঘটনা ঘটলে তখন কি হয়, আমরা ঘাবড়ে যাই, তাই না? ধরো আমরা সবাই বসে আছি একটা জায়গায়, সেখানে যদি হঠাৎ করে একটা প্রচন্ড শব্দ হয় বা সামথিং এরকম ঘটে আনইউজুয়াল, তখন কি হয়, মনে হয় না যে আমরা ঘাবড়ে যাই না? তো এই যে আমরা ঘাবড়ে যাই তখন আফটার ম্যাথটা কি ঘটে, তখন দেখা যায় যে কেউ হয়তো ছুটে দেখতে যায় কি ঘটলো। তো এই যে কেউ যে ছুটে দেখতে যায় কি ঘটলো, এই কারা যায়? একদম মাঝখানে যারা থাকে তাদের পক্ষে কি গিয়ে দেখা সম্ভব হয় সবার আগে? সম্ভব হয় না। কাদের পক্ষে সম্ভব হয়? যারা ফ্লাঙ্কে থাকে, তার মানে যারা বাইরের দিকে থাকে, তারা হয়তো টুক করে বাইরে গিয়ে দেখলো যে কি ঘটেছে। তো আমরা এইটা বলার চেষ্টা করছি, যখন নাকি আমরা একটা সারফেসের কথা বলছি, তার মানে সেখানে আমাদের অ্যাটমগুলো আছে ওইখানে, তাই না? তো এই অ্যাটমগুলোতে আবার ইলেকট্রনগুলো কি ডিস্ট্রিবিউটেড না? তো এই ইলেকট্রনগুলোর মধ্যে কিছু ইলেকট্রন থাকে যে ইলেকট্রনগুলো কি লুজলি বাউন্ড, আর কিছু ইলেকট্রন থাকে যেগুলো টাইটলি ওন্ড। কিছু অ্যাটম থাকে সারফেসে, যেমন ধরো যে ধরো তোমরা এই যে সেলফোনটা দেখতে পাচ্ছ, তাই না? তো এই সেলফোনটাকে যদি আমি একটা সারফেস বলি, তাহলে এই সারফেসের উপরে যে অ্যাটমগুলো আছে, সেগুলো কি আমাদের সারফেস অ্যাটম, তাই না? আর তার নিচে যে অ্যাটমগুলো আছে, তার মানে বেনিথ দিস অ্যাটম আরো অ্যাটম আছে না? তার নিচে আরো অ্যাটম আছে না? আছে। তার মানে হলো যে আমি যখন এই সারফেসটাকে রেডিয়েট করব, তখন কি হবে, লুজলি বাউন্ড যে ইলেকট্রনগুলো আছে সেগুলো খুব অল্প এনার্জি দিলেই সেগুলো ডিসলজ হবে। আবার যেই অ্যাটমগুলো টাইটলি ওন্ড, যে ইলেকট্রনগুলো টাইটলি বাউন্ড, তাদের ক্ষেত্রে কি ঘটবে? তাদের ক্ষেত্রে আমরা দেখব যে সেখানে আমার অধিক এনার্জি দিতে হবে। সেই কারণে যেটা লুজলি বাউন্ড সেটার এনার্জি হবে ম্যাক্সিমাম। হাউভার যেগুলো টাইটলি ওন্ড সেগুলোর ক্ষেত্রে কি ঘটবে? সেগুলোর ক্ষেত্রে দেখা যাবে যে এনার্জি ধীরে ধীরে কমতে থাকবে, and that will goes towards zero। যতক্ষণ নাকি এনার্জি সে পাবে না ওখান থেকে বেরিয়ে আসে, ততক্ষণ পর্যন্ত আমরা সেটাকে কাউন্ট করতে পারছি না। তাহলে তোমরা দেখলা ইন অ্যাকর্ডেন্স উইথ আইনস্টাইন আমরা এই ফটো ইলেকট্রিক ইফেক্টকে কি কমপ্লিটলি ব্যাখ্যা করতে পারলাম, যেখানে নাকি ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দিয়ে এটাকে কোনোভাবেই আমরা ব্যাখ্যা করতে পারিনি। তো এবার আমরা একটু আসি যে তোমরা সোফার দেখলা যে যদি আমরা ইফ উই টক অ্যাবাউট লাইট, দেন এই লাইটের দুটো জিনিস আমরা দেখেছি। একটা হলো তার ওয়েভ নেচার, যেটাকে আমরা বলি কি ইলেকট্রোম্যাগনেটিক থিওরি আমরা বলছি। আরেকটা আমরা দেখলাম কি পার্টিকেল নেচার, যেটাকে আমরা বলি কি ফোটন বলি বা কি ফোটন বলি, তাই না? এই পার্টিকেল গুলোকে আমরা বলছি ফোটন। তো তার মানে পার্টিকেল নেচার। এখন কথা হলো যে হুইচ থিওরি আর উই টু বিলিভ? কোন থিওরিটা আমরা বিশ্বাস করব?
আমরা কি ইলেকট্রোম্যাগনেটিক থিওরি বিশ্বাস করব নাকি আমরা এই পার্টিকেল থিওরিটা বিশ্বাস করব? ওয়েভ নেচারকে বিশ্বাস করব নাকি পার্টিকেল নেচারকে বিশ্বাস করব? স্যার দুইটাই। দুইটার পিছনেই তো স্যার যথাযথ স্যার ব্যাখ্যা আছে বা যথাযথ। আচ্ছা, আমরা একটুখানি বলে নি, সেটা হলো যে তোমরা অলরেডি আমরা ডিফাইন করেছি যে আমরা ওয়ার্ক ফাংশন এটাকে সাধারণত আমরা ফাই দিয়ে রিপ্রেজেন্ট করি এবং সেটা হলো এইচ নিউ নট। তার মানে যে মিনিমাম যে এনার্জি লাগে ফটো ইলেকট্রিক সারফেসে যেই মেটাল বা যেই সারফেসকে আমরা ইলুমিনেট করছি সেই সারফেসের জন্য, এই পার্টিকুলার সারফেসের জন্য এটা ফিক্সড। আমরা অলরেডি বলেছি, তোমাদের কিছু স্কেচিং আমরা দেখেছি। তো এইটাকে আমরা এই ওয়ার্ক ফাংশন বলি। আমরা এইখানে তোমাদের বেশ কিছু ওইখানে আমরা কি বলেছিলাম, সিজিয়াম, পটাশিয়াম, ওখানে কি কি দেখিয়েছি আমরা? সিজিয়াম, সোডিয়াম দেখিয়েছি, হ্যাঁ দেখিয়েছি, সিজিয়াম, সোডিয়াম আর ক্যালসিয়াম দেখিয়েছি। তো আমরা এখানে আরো কিছু মেটালের তোমাদের কি দেখিয়েছি, এখানে আমরা এই ওয়ার্ক ফাংশনটা দেখিয়েছি। তার মানে হলো যে তোমরা এখানে সে ধরো ইফ ইউ টক অ্যাবাউট প্লাটিনাম, তো তোমরা দেখছো যে এই প্লাটিনাম থেকে যদি আমরা ইলেকট্রন বের করতে চাই তাহলে আমাদের কি অনেক বেশি এনার্জির ফোটন লাগবে, তাই না? অনেক বেশি এনার্জির ফোটন লাগবে, যেখানে সিজিয়ামে আমার এটা তুলনায় অনেক কম এনার্জির ফোটন হলেই আমরা কি করতে পারবো, আমরা এখান থেকে ফটো ইলেকট্রিক ইফেক্ট পেতে পারবো। এখন কথা হলো যে প্রশ্ন আমরা করেছিলাম সেটা হলো যে হুইচ থিওরি আর ইউ টু বিলিভ। তো যুক্তি, মজার ব্যাপার হলো যে যেহেতু কথা আসছে, কথা প্রসঙ্গে এইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং সবসময় মনেও হয়, সেটা হলো যে নিউটন, যদিও কয়েকশো বছর আগের ঘটনা, তাই না? 16 শতাব্দীর বা সপ্তদশ শতাব্দী, ওটা তো সপ্তদশ, 1600 সামথিং, মানে সপ্তদশ শতাব্দীর সায়েন্টিস্ট। তো উনি খুব ভালো বুঝতেন হাউ ডিড হি ডু দ্যাট। মানে এটা ইজ ভেরি ইন্টারেস্টিং যে তোমরা যদি, তোমাদেরকে আমি মনে হয় ইতোপূর্বে বলেছি যে সেকেন্ড ল অফ মোশন, তাই না? ইটস সো ইন্টারেস্টিং যে ইউ ডোন্ট নিড টু টেক অ্যাবাউট দি নেচার অফ দি ফোর্সেস, মানে it does not matter whatever the nature of the force, but still second law is valid each and everywhere. তো তেমনি উনি কর্পাসকুলার থিওরি প্রথম প্রপোজ করেছিলেন, যদিও সেটা এখন মানে একটা সময় এসে মনে হয়েছিল দ্যাট ইজ কমপ্লিটলি অড, এটা ইজ নট দ্যাট ইন্টারেস্টিং, যদি একটা সময় মানে দ্যাট ওয়াজ দি ফার্স্ট থিওরি রিগার্ডিং লাইট। এবং তারপরে তোমরা জানো যে এই যে হাইজেন্স ওয়েভ থিওরি, সেটা একসময় গ্রাউন্ড পেয়েছে, বিকজ তোমরা জানো যে এই কি বলে ইয়াংস এক্সপেরিমেন্ট এবং তারপরের যেসব এক্সপেরিমেন্ট গুলো এসেছে, তো তার ফলে দেখা গেছে যে না, হাইজেন্স ওয়েভ থিওরি এইটাই হলো, এইটাই দিস ইজ দ্য বেস্ট থিওরি। এরপরে যখন ইলেকট্রোম্যাগনেটিক থিওরি আসলো, বিকজ তোমরা জানো যে ইথারকে তো আমাদেরকে কি করতে হয়েছে, অ্যাকসেপ্টেন্সকে বাদ দিতে হয়েছে, তাই না? তো যখন নাকি ইথারের অ্যাকসেপ্টেন্স আমরা প্রুভ করতে পারিনি, তখন কি আমাদের এই হাইজেন্স ওয়েভ থিওরিকে মডিফাই করতে হয়েছে, এন্ড দেন এই তখন মনে হয়েছে যে এই ক্লার্ক ডি ম্যাক্সওয়েল যে কাজটা করেছেন, তার যে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, এটা হলো সবচেয়ে ভালো থিওরি। এবং যখন নাকি এই ইলেকট্রোম্যাগনেটিক থিওরি মনে হয়েছে যে এটা কমপ্লিটলি এস্টাবলিশ থিওরি, তখনই মুশকিলটা বেঁধেছে তোমার এই ব্ল্যাক বডি রেডিয়েশন এসে। এই ব্ল্যাক বডি রেডিয়েশন প্রবলেম যদিও বা সলভ করা গেছে তোমার ইয়ে দিয়ে, কি বলে, প্ল্যাঙ্কের হাইপোথিসিস দিয়ে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে না সেটাও এরোনিয়াস, যদিও ফর্মুলেশনে কোনো প্রবলেম নাই, তুমি n প্লাস হাফই বলো আর n বলো, ইট ডাজ নট ম্যাটার, ইউ উইল গেট দি সেম রেজাল্ট, যদিও পরেরটা হলো রাইট ফর্মুলেশন। তারপরে তোমরা দেখলা যে এই ফটো ইলেকট্রিক ইফেক্ট নিয়ে যখন নাকি আমরা কথা বলছি, তখন যে থিওরিটা মনে হচ্ছে যে ওয়েল এস্টাবলিশ থিওরি, সেটাই ইট লুকস লাইক যে আমাদের দ্যাট ইজ কমপ্লিটলি অ্যাট অড, যখন নাকি উই আর টকিং অ্যাবাউট হোয়াট, উই আর টকিং অ্যাবাউট ফটো ইলেকট্রিক ইফেক্ট। হাউএভার, যদি নাকি তুমি ইফ ইউ টক অ্যাবাউট সেই interference, diffraction of light,
পোলারাইজেশন অফ লাইট এন্ড সো অন, যখন নাকি আমরা ওয়েভ ফেনোমেনা গুলো নিয়ে কথা বলি, তখন তো আমাদের এই পার্টিকেল নেচার দ্যাট ইজ অলসো কমপ্লিটলি অ্যাকর্ড। তাহলে দেখো যে যদি তুমি কথা বলো যে ইন্টারফারেন্স অফ লাইট, ডিফ্রাকশন অফ লাইট, পোলারাইজেশন অফ লাইট এন্ড সো অন, তখন তোমাকে ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি। However, other class of phenomena, সে ধরো ব্ল্যাক বডি রেডিয়েশন বা ফটোইলেকট্রিক ইফেক্ট, আমরা আরো কিছু জিনিস পড়বো যেখানে আমরা দেখবো যে সেখানে আমরা if we do not take this notion যে এই পার্টিকেল নেচার অফ ওয়েভ বা ফোটন, তাহলে আমরা কিন্তু এই জিনিসগুলো ব্যাখ্যা করতে পারি না। তার মানে হলো যে এইটা এখন আসলে কমপ্লিটলি মিনিংলেস টু আস যে হুইচ থিওরি আর উই টু বিলিভ, উই হ্যাভ টু অ্যাকসেপ্ট বোথ দি থিওরি। তবে খেয়াল রাখতে হবে যে দে আর নট সিমালটেনিয়াসলি। যদিও তোমরা জানো যেই আলোটা ডিফ্রাক্ট করলো সেটাই আর একটা সুইটেবল সারফেসে পড়লে সেখান থেকে ফটোইলেকট্রিক ইফেক্ট ঘটতে পারে, কিন্তু বাট নট এট দি সেম টাইম বা নট সিমালটেনিয়াসলি। তো আমার মনে হয় আলোচনা এই পর্যন্ত। তোমাদের কারো মনে হয় গত ক্লাসে কিছু কোশ্চেন ছিল, যদি ইফ ইউ আস্ক আই উইল রেসপন্ড টু দ্যাট। আর আজকের ক্লাসে যদি তোমাদের কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আই উইল রেসপন্ড টু দ্যাট। বলো। কার মনে হয় প্রশ্ন? কি আগের ক্লাসের কোশ্চেনটা ভুলে গেছো নাকি, না নিজে সলভ করে ফেলেছো? হোয়াট ইজ দি কোশ্চেন লাস্ট ক্লাস? সলভ করে ফেলেছে মনে হচ্ছে সবাই। আচ্ছা, তাহলে আমরা এখানে ক্লাস শেষ করি। যে যেখানে থাকো সুস্থ থাকো, নিরাপদে থাকো, সাবধানে থাকো, এই শুভ কামনায় আজকে ক্লাস এখানে শেষ করছি।